বোতল যন্ত্রণা জর্জরিত অবশ দেহখানা, চুলের গোড়ায় গোড়ায় জমেছে তীব্র ব্যথা। চোখ দুটো এক প্রকার টেনে হিঁচড়ে খোলবার সাধ্যই নেই। চোখের পাতা দুটোই ভর করেছে রাজ্যের সব ভার। শরীরে কোথাও অবশিষ্ট নেই বিন্দুমাত্র শক্তি। সজাগ মস্তিষ্ক বারবার জানান দিচ্ছে উঠে পড়ার সংকেত। কারোর চিকন চাকন নরম আঙুলগুলো আলতো করে বিলি কাটছে সিল্কি চুলগুলো ফাঁকে ফাঁকে। চোখ বুজে নিস্তেজ আকারে পড়ে থাকা মাহি স্পষ্ট অনুভব করছে নরম স্পর্শ। চুলের ব্যথাগুলো ক্রমশ কমছে, তার স্বস্তি মিলছে অনেকটাই। সময় কতটুকু পেরোলো কে জানে। মায়ের চোখ দুটো রয়েছে নিজেদের পর্দা সরানো, ঝাপসা দৃষ্টিতে খুব একটা স্পষ্টতা নেই। ফলে সপ্তদর্শী টানা সুতার মাঝে দেখা মিলল ডেকটা ভাঁচার। মাহি বুক ফুলিয়ে নিঃশ্বাস টানলো বেশ। অসরতায় ডুবে থাকা দেহটা বোধহয় সামান্য নড়ল এতে। সে আলগোছে, গার বাঁকিয়ে তাকালো পাশে। তক্ষুনি ক্লান্ত চোখ দুটিতে ধরা পড়লো মিলার মলিন মুখখানা। মাহি থমকায়, এক মুহূর্ত ঠায় দৃষ্টিতে তাকিয়ে থেকে ভাঙা ভাঙা কণ্ঠে ফ্যাকাশে ঠোঁট দুটো নাড়িয়ে আওড়ায়, নীলা। সঙ্গে সঙ্গে বিদেশিনী হরিণীর চোখ বেয়ে চুপ করে ঝরে পড়লো এক ফোঁটা অশ্রু। তা অবশ্য নজর এড়ায়নি মাহের। মেয়েটা কেমন নিষ্প্রাণ চাহনিতে তাকিয়ে রইল কেবল। ততক্ষণে মিলা সামলে নিয়েছে নিজেকে। ডান হাতের উঁচু পিছে তড়াক করে ভেজা চোখ দুটো কোনো মতে মুছে নিয়ে স্মিত হেসে খানারে ওপর নেচ। বা হাতে আঙুলগুলো ফের মাহির চুলের ভাঁজে ভাঁজে ঠুকে মোচা কঞ্চে বলে, হ্যাঁ মুনলাইট, ইটস মি মিলা। এখন কেমন লাগছে তোমার? মাহি মনে রইল কিয়ৎক্ষণ। চোখ দুটো নিভু নিভু, তার ফ্যাকাশে ঠোঁট দুটো তির করে কাঁপছে। মুখটা শুকিয়ে এতটুকুনি হয়ে গেছে। সপ্তদশী কেমন ছোচ উজালো, অবধের ন্যায় আওড়ালো। খারাপ লাগছে, মাথা যন্ত্রণা হচ্ছে প্রচুর। কি হয়েছিল আমার সাথে? ওই রাক্ষসটা কি আবারও মেরেছে আমায়? মিলা অবাক হলো এহেন বাক্যে। মাহি অবধ মুখে পানির তাকে থেকে ভাবল, মেয়েটার কি তবে কিছুই মনে নেই? মনে নেই মেয়েটির করা বিশ্বাসঘাতকতার কথা? মিলা খানিকক্ষণ সময় নিল। দু হাতে ধরে ধরে মাহিকে তুলে বসালো কোনো রকম। দুর্বল মাহি হাত পা ছেড়ে দিয়েছে এক প্রকার। শির দ্বারা আর বোধহয় সোজা হবার নয়। মিলা তবুও তাকে বসিয়ে দিল। রয়েছে সামনে ঢোক গেলে আমতা আমতা করে শুধলাম। তোমার কি কিছু মনে নেই মুনলাইট? মায়ের ফ্রু কুচকেছে ফের। মিলার মুখাবে এক অদ্ভুত উৎকণ্ঠা। চোখ দুটোই ভরে আছে একরস প্রশ্ন। মাহি থমকে তাকিয়ে রইল কিছুক্ষণ। গলায় কেমন সন্দেহের ঝাঁজ ঠেলে আওড়ালো, কোন বিষয়ে বলছো মিলা? মিলা এতক্ষণে নিশ্চিত হলো মেয়েটার হালত সম্বন্ধে। বিগত 4টে দিন ধরে জ্ঞানহীন থাকায় হয়তো সেদিনকার ঘটনাগুলো কিছুই মনে নেই তার। মিলা আর আগ বাড়িয়ে বলল না কিছুই। গলার কাছে এসে আটকে যাওয়া কথাগুলো পানি ছাড়াই গিলে নিল বিদেশিনী। মনে মনে ভাবল, অত বড় একটা দুর্ঘটনা কাটিয়ে সবেমাত্র জ্ঞান ফিরল মেয়েটার। এরই মধ্যে তার মস্তিষ্কে অত চাপ বাড়িয়ে লাভ নেই। মিলা দক্ষতার সঙ্গে প্রসঙ্গ ঘোরালো। মুখে কপট হাসি ঝুলে দুধারে মাথা নাড়িয়ে বলল, কিছু না, তোমার নিশ্চয় মাথা ব্যথা করছে। আই থিঙ্ক এই মুহূর্তে তোমার হট বাথ নেওয়া উচিত। দেখবে মাথা ব্যথা একদম গায়েব। মিলার কথাগুলো খুব একটা মন্দ লাগেনি মাহির। এমনিতেই শরীর যা চপচপে হয়ে আছে, মনে হচ্ছে কদিন ধরে বিনা গোসলে সার্ভাইভ করেছে বেচারে। মাহি নিজেই উদ্যত হলো বিছানা থেকে নামতে। তবে মেয়ের কাণ্ড দেখো, অসারতায় ডুবে থাকা শরীর নিয়ে কিনা নিজেই নামতে গিয়েছে বিছানা থেকে। অবশ হয়ে থাকা পা দুটো কোনো মতে মেঝেতে ঠেকাতে গা শুদ্ধ ঝাঁকিয়ে উঠে সপ্তদোষীর। মিলা তৎক্ষণাৎ এগিয়ে এসে আঁকড়ে ধরল মাহির বাহাতের কোনোয়। কপালে একটা চিন্তার ছাপ ফুটে আওড়ালো, ইস, একা একা নামতে গেলে কেন মুনলাইট? আমি তো পাশেই আছি, প্রয়োজনে ডাকবে আমায়। মাই আলতো হাসল। উল্টো হাত ঘুরিয়ে মিলার হাতখানা শক্ত করে চেপে ধরে মিষ্টি হেসে বলল, ঠিক আছে, পাশে থেকো। মিলা এবারেও হতবাক চোখে তাকিয়ে রইল। মেয়েটা এত অবুঝ কেন? তার মাত্র একটা কথাতেই কেমন গলে গেল দেখো। সপ্তদোষী চোখে মুখের দৃপ্তিতে বোঝা যাচ্ছে সে বুঝি বেশ বিশ্বাস করে নিয়েছে মিলাকে। তাই তো কেমন হাসি মুখে চেপে ধরে রেখেছে মিলার হাত। মিলা আহত দৃষ্টি ফেললো মাহির হাতের দিকে। আনমনি বলে বসল, তুমি এত অবুঝ কেন মুনলাইট? মাই বেশ কথাটা তড়িৎ ফ্রুগুটিয়ে সন্ধিহান গলায় প্রশ্ন ছুড়ল। কি বললে? তৎক্ষণাৎ সম্বিত ফিরল মিলার। মুখ ফসকে বেরিয়ে যাওয়া কথাটা অলোকে জিবে দাঁত কেটে আমতা আমতা সুরে শুধল, না না, কিছু না, চলো তোমায় ওয়াশরুম অব্দি দিয়ে আসি। শরীরের অবস্থা খুব একটা
স্থিতিশীল না হওয়ায় তর্কে গেল না মাহি। মুখটা আগের ন্যায় মলিন রেখে মিলার হাত ধরে এগোয় সামনের দিকে। কয়েক কদম নিঃশব্দে হাঁটলো। হঠাৎ করে মাহির মুখে বুলি ফুটল। কাটা সামান্য এদিক ওদিক নাড়িয়ে নরম কণ্ঠে বলল, মেয়েদিনকে দেখছি না যে, কোথায় উনি? থমকায় মিলা। তখনই থেমে গেল তার পা দুটো। পাশ থেকে মাহির থামতে হলো তার অমন হুটার থেমে যাওয়াতে। সপ্তদোষী আলগোছে কার বাকিয়ে তাকালো মিলার মুখপানে। মির্জা দৃশ্য লুকোচ্ছে, মুখখানা কাঁচোমাচো করছে রীতিমতো। এবারে মঞ্চে কেমন উচ্চাটন পরিলক্ষিত হলো মাহের। সে তৎক্ষণাৎ সন্দিগ্ধ গলায় জিজ্ঞেস করে উঠছে, কি হলো তোমার? আজ এমন উদ্ভট আচরণ করছো কেন? মিলা তৎক্ষণাৎ জবাব দিল না। খানিকক্ষণ ঝোঁক গেল, স্রেফ জানালো, কিছু না, চলো। মাহি এবার অনর নিজ বাক্যে তড়িৎ মিলার হাত থেকে নিজের কোনোই ছাড়িয়ে নিয়ে শত দুর্বলতা সত্ত্বেও কঠিন গলায় আওড়ালো, কথা ঘুরাবে না মিলা। আমি বেশ টের পাচ্ছি তুমি আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ। এখন ভালোই ভালোই বলো সবটা। মিলা নিশ্চুপ, নজর ঠেকিয়েছে মেঝেতে। তা দেখে মাহির কেমন রাগ হলো মনে হচ্ছে। মেয়েটা দাঁত খেছে অন্যত্র মুখ ঘুরিয়ে আওড়ালো, চলে যাও আমার ঘর থেকে, আর মেয়েদেরকে পাঠাও, যাও। মিলা মুখ বুঝে শুনল সবটা। মাহির কথাগুলো খুব একটা পাত্তা না দিয়ে হাত বাড়িয়ে তাকে ধরতে গেলে হাতে কেমন ছো মেরে সরে নিল মাহি। ঝাঁজ দেখে ফের বলল, ধরবে না আমায় তুমি, যাও মেয়েদেরকে ডাকো। মিলার বুঝে আর সহ্য হলো না এহেন কথা। সে কেমন তিরিক্ষি মেজাজে তক্ষুনি বলতে শুরু করলো, মেয়েটেড, স্টপ টকিং অ্যাবাউট হার মুনলাইট। তোমার মুখে ওর নামটা শোভা পায় না, কেননা আজকে তোমার এহেন করুণ অবস্থার জন্য কেবলমাত্র সেই তাই। হতভম্ব মাহি। মিলার কথাগুলো বোধগম্য হয়নি তার। সে কেমন অবোধ চোখে তাকিয়ে আছে মিলার পানে। মিলার বড় মায়া হলো মাহির এহেন মুখখানা দেখে। সে খানিক রয়েছে নজর ঝুঁকালো, অতঃপর ফের বলতে লাগলো, গত 4 দিন ধরে তুমি সেন্সলেস ছিলে মুনলাইট। তোমাকে অতিমাত্রায় সিডেটিভ ড্রাগ দেওয়া হয়েছিল, আর সেটা অন্য কেউ নয় বরং মেটেন ইরাই দিয়েছিল তোমায়। তিনি শুধু এটুকু করেই থামেননি মুনলাইট, তিনি তোমাকে। বাকিটুকু বলতে গিয়ে হুট করেই গলা ব্যথা হয়ে গেল মিলার। চোখ দুটো হয়ে উঠল ছলছল। এদিকে মাহি কেমন থমকে গিয়েছে। মুখখানায় তার লেপটে গিয়েছে ব্যথাতুর ছাপ। মস্তিষ্কে করা নাড়ছে হাজারো প্রশ্ন। সে এবার নিজ থেকেই চাপাসের জিজ্ঞেস করে উঠছে, আমাকে? মিলা বেশ সময় নিয়ে ঠোক গেল বার কয়েক। নজর লুকিয়ে আবারও শুধল, তোমাকে তোমাকে দিয়ে এসেছিল সিডের ঘরে। তারপর কি হয়েছে তা আমি জানি না, তবে এতটুকু শুনেছি মনস্টার তোমায় আর সিডকে আপত্তি অবস্থায় দেখেছে। আমি। বলতে বলতে মিলা হঠাৎ টের পেল পাশে দাঁড়িয়ে থাকা মাহি কেমন দপ করে বসে পড়েছে মেঝেতে। মিলা হকচকায় তড়িঘড়ি করে নিজে হাঁটু গেড়ে বসলো মেঝেতে। দু হাতে মাহির বাহুদয় সামান্য ঝাঁকিয়ে উঠে বলল, এই মুনলাইট, আর ইউ ওকে? কথাটা আদৌ সপ্তদোষীর কানে গেল কিনা কে জানে। মেচা কেমন থমকে তাকিয়ে আছে শূন্যে। চোখ দুটো পলকিন, কার্নিশ বে নীরবে ঝরছে বাধাহীন অশ্রু। সর্বাঙ্গে বয়ে যাচ্ছে স্পষ্ট তরঝঙ্কার। মুখটা হা করে রাখা তার। বোধহয় নিঃশ্বাস টানতে ফের কষ্ট হচ্ছে বেচারের। মিলার বুক কেঁপে উঠল মাহির এরূপ অবস্থা দেখে। সে কেমন বিচলিত হয়ে মাহিকে জড়িয়ে ধরতে গেলে আচমকা হাত উঁচিয়ে বাদ সাধলো মাহি। থমকানো কণ্ঠে ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলল, লিভ মি অ্যালোন। মিলা তৎক্ষণাৎ বুঝলো না কথাটা। অবদের সুরে মাথা কাত করে সন্ধিহান গলায় জিজ্ঞেস করলো, হুম হুম। কথাটা শেষ হতেই সেকেন্ড খানিক লেগেছে বোধহয়। এরই মধ্যে মাহি কেমন সর্বশক্তি দিয়ে ছিঁচিয়ে উঠে বলল, আই সেড লিভ মি অ্যালোন। ভরকায় মিলা। তৎক্ষণাৎ হতবাক হয়ে উঠে দাঁড়ায় বসা ছেড়ে কিয়ৎক্ষণ মাহির পানে দৃষ্টি ফেলে পরক্ষণে গুটি গুটি পায়ে চলে যায় ঘর ছেড়ে। এদিকে মাহি কেমন হাঁসফাঁস করছে। দু হাতে নিজের শরীরটা খামচে ধরছে বারংবার। ঘন ঘন নিঃশ্বাস ফেলে কাঁদতে চাইছে মেয়েটা। তবে আশ্চর্য, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না কেন তার। মাহি আর বসে থাকার মুরদে নেই। তক্ষুনি উদ্ভ্রান্তের ন্যায় দু হাতে ভর দিয়ে হাঁটু ঠেকিয়ে এগোচ্ছে সামনে। কিয়ৎক্ষণ বাদে দুর্বল মানবী চলে আসে ওয়াশরুমের কাছে। ওয়াশরুমের দরজা ধরে ধরে কোনো মতে উঠে দাঁড়ায় সে। গায়ের জোরে ভেতরে ঢুকে দরজা না লাগিয়ে চলে গেল শহরের স্ট্যান্ডের নিচে। থরিখড়ি করে স্ট্যান্ডের সুইচ চাপার সাথে সাথে সপ্তদর্শীর গায়ের উপর ঝপঝপিয়ে নামলো পানির বহর। বাইরে স্নোফল হচ্ছে, ভেতরে আবহাওয়া ঠান্ডা ভীষণ। তারপরও সপ্তদর্শী ভুলক্রমে
চেপে বসেছে ঠান্ডা পানির সুইচ। বরফ গলা ঠান্ডা পানি শরীর ছুঁয়ে যেতেই গা কাটা দিয়ে উঠেছে মাহির। বেচারি পানির নিচে দাঁড়িয়ে থেকে কাঁপছে থরথর করে, পা দুটো টলছে তার, সেই সাথে ঠোঁট দুটো কাঁপছে তিতির করে। মাহি কিয়ৎক্ষণ একই ভঙ্গিতে দাঁড়িয়ে রইল, কাঁপা কাঁপা ঠোঁট চোখ দুটোতে আলতো করে তাকালো সম্মুখের আয়নায়, যেটা স্পষ্ট প্রতিবিম্বিত হচ্ছে সপ্তদশীর মুখখানা। চেহারার সে কি করুণ অবস্থা হয়েছে। ঠোঁটের কোণ ফেটে গিয়ে কালচে দাগ বসেছে, গাল দুটোয় এখনো আঙুলের ছাপ স্পষ্ট, কপালে বাঁধা মোটা ব্যান্ডেজ, কান দুটোয় ছাঁচা করে উঠছে একটা কথাই, তোমাকে সিটের ঘরে পাঠানো হয়েছিল। মনস্টার তোমাকে আর সিটকে আপত্তিকর অবস্থায় দেখেছি। তড়িৎ চিৎকার দিয়ে নিজের মাথা চেপে ধরে মাহি। কাঁদতে কাঁদতে বেচারি বসে পরে মেঝেতে উদ্ভ্রান্তের ন্যায় নিজের গালে একের পর এক চর বসিয়ে হেঁচকি তুলে বলতে থাকে, কেন বিশ্বাস করলাম ওনাকে? কেন আমি এত সহজে মানুষকে বিশ্বাস করে ফেলি? কেন করি আমি? মস্তিষ্ক ফাঁকা লাগছে মাহির, সেটা জ্বলে যাচ্ছে অদেখা আগুনে। সে তড়িঘড়ি করে নিজের গা খসতে লাগলো, হাতে লম্বা লম্বা নখ দিয়ে গায়ের চামড়ায় আঁচড় দিয়ে যাচ্ছে অনবরত। যেই মেয়ে কখনো সুস্থ অবস্থায় কোনো পুরুষের দিকে চোখ তুলে তাকানি, শেষে কিনা তাকেই সেডেটিভ ড্রাগস দিয়ে অন্য একটা পরপুরুষের ঘরে পাঠানো হয়েছিল। কথাটা মনে পড়তে গা গুলিয়ে উঠে মাহির। নিজের শরীরটাকে ইচ্ছে মতো জখম করছে পাগল মেয়ে। দু হাতে চুলগুলো খামচে ধরে ঠোঁট কামড়াতে হঠাৎ মস্তিষ্কে টনক রইল আরেক কথা, সে ঠিক আছে তো? তার সাথে উল্টোপাল্টা কিছু হয়নি তো? তরক ঠকিল মাহি। একজন সুস্থ স্বাভাবিক মেয়ে থোড়াই উদাসীন হয় তার শরীর নিয়ে। মাহি তৎক্ষণাৎ নিজের দিকে দৃষ্টি ফেল। নিজের দেহে আদৌ কোনো আমূল পরিবর্তন এলো কি না তা দেখতে তৎপর হলো পরক্ষণে। দুপুর গড়িয়ে সন্ধ্যা নামবার জোগাড়। এই নিয়ে 20 জন মেয়েট এসে খাবারের জন্য অনুনয় করে গিয়েছে মাহিকে। মেয়েটা যেন এক মুঠো হলেও অন্তত খায়। ডাক্তারদের প্রেসক্রিপশন অনুযায়ী সে এখনও বেশ দুর্বল। ঠিকমতো খাওয়া দাওয়া করে ওষুধ না খেলে সে যে আবার অসুস্থ হয়ে পড়বে, এহেন চিন্তা থেকেই মেয়েটা বেশ কবার মেয়েটাকে বুঝিয়ে সুঝিয়ে গিয়েছেন। কিন্তু আজ মাহি কারো কথা শোনা তো তোর কারোর দিকে ফিরে অবধি তাকায়নি। সারাক্ষণ জানালার সামনে কাচের উপরে হালান দিয়ে বসে থেকে তাকিয়ে আছে বাইরে। মিলা দূর থেকে দেখছে সব। তার ধারণা মতে সপ্তদশী বোধহয় নিজের সাথে ঘটে যাওয়া খারাপ ঘটনাগুলোর জন্য ডিপ্রেসড। মিলা কয়েকবার গিয়েছে মাহির কাছে, সাধ্যমতো অনুরোধ করেছে খাবার খাওয়ার জন্য, তবে কাজ দেয়নি তা। ঘরে দরজার কাছে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে থাকা মিলা এবার দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মুখটাতে অন্ধকার লেপটে নিয়ে অগোচরভাবে দেহ বাঁকিয়ে করিডোরের দিকে এগোতে হুট করে ধাক্কা খেলো কারো শক্তপোক্ত বুকের সঙ্গে। ঘটনার আকস্মিকতা টুকুনি পেছন দিকে ছিটকে পড়ল মিলা। তাল সামলাতে না পেরে পা দুটো ভেঙে পড়ে গেল মেঝেতে। সঙ্গে সঙ্গে বেচারি এক হাত চেপে ধরল কোমরটা। ছোঁচ গলিয়ে অস্ফুটে ব্যথিত শব্দ তুলে চোখ কুচকে সামনে তাকাতেই দেখে পাহাড়ের ন্যায় সটনভাবে দাঁড়িয়ে আছে অ্যাজুইন। মুখটা কেমন বিরক্তিতে কুচকে রাখা তার। মিলা খানিক ঢোক গেল, তড়িঘড়ি করে নিজের নজর ঝোঁকাতে শুনতে পেল অ্যাজুইনের দাঁত কিরমির কঞ্চ। চোখে দেখো না গ্লুপায়া, হাঁটার সময় চোখ দুটোকে হাতে নিয়ে ঘোরো নাকি? মিলা ঠোঁট কামড়ে ধরে বসে আছে, চিবুক নামিয়েছে গলার কাছে। এক হাতে কোমর ডলতে ডলতেই দেখল সম্মুখ থেকে একখানা শক্তপোক্ত হাত বাড়িয়ে দিয়েছে তার পানে। মিলা ভারত ঠোক গিলে দুধারে মাথা নাড়ায়। তক্ষুনি অ্যাজুইন দিয়ে বসলো রামধমক। নাটক করবে না বেয়াদব, এক্ষুনি ওঠো বলছি। তোমাকে মিলার মতো ছোটখাটো মানুষটা কি আর ঘাটতারামি করতে পারে? সে সঙ্গে সঙ্গে হাত ওচে চেপে ধরে অ্যাজুইনের বাইরে রাখা হাত। অ্যাজুইন টান বসালো জোরে সোরে। মুহূর্তেই বসা ছেড়ে উঠে দাঁড়ায় মিলা। চাঞ্চা বোধ এক্ষুনি হাতে চলে এসেছিল তার। এরই মধ্যে অ্যাজুইন ছটকা দিয়ে ছাড়িয়ে আনলো নিজের হাত। গম্ভীর কণ্ঠে খানিক গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করলো, মুনবাট কি করছে? মিলা হতভম্ব চোখে তাকায় অ্যাজুইনের মুখপানে। মোটেও সময় নানি হতবাক কণ্ঠে শুধ হয়। মুনবার্ডকে অ্যাজুইন চিরবিরে উঠলো কেমন, নাক মুখ কুচকে জানালো। মেয়েটার কথা বলছি। মিলা ফু ও চালাও, ঠোঁট দুটো গোল করে শব্দ তুলো খানিক, হাসি হাসি কণ্ঠে জবাব দিল, ঘরে আছে কিন্তু কিন্তু আর্জুন সুগুটি নিয়েছে তৎক্ষণাৎ। কণ্ঠে সন্দেহতীত ভাব ছেলে। পরপরই প্রশ্ন ছিল কেমন। মিলার মুখভাবে পরিবর্তন নেমেছে এবার। মাথাটা নুইয়ে হালকা জানায়, খাবার খাচ্ছে না মেয়েটা, শুধু কাছে আর কাছে। আমি সহ বাদবাকি মেয়েটা অনুরোধ করেছে খাবার খেতে, কিন্তু তবুও খাচ্ছে না মেয়েটা। এমন করতে থাকলে তো সে আবারও অসুস্থ হবে।
একজন গম্ভীর মুখে শুনল সবটা। খানিক সময় নিয়ে পকেটে হাত গুজে পা বাড়লো উল্টো পথে। পেছন থেকে মিলা চেরল কেবল। আনমনি ফিরফির বলল, এতদিন হলো প্যালেসে থাকছি, অথচ আজ অবধি আমার নামটাও ঠিকঠাক মতো উচ্চারিত হয়নি লোকটার মুখে। আর এদিকে মাত্র কদিন হলো মুনলাইট এসেছে প্যালেসে, আর অমনি ওকে ডাকনাম দিয়ে ফেলেছে। আর আমাকে, ও হ্যাঁ, আমাকেও তো দিয়েছে গ্লু পায়া নাম। হা, মনস্টার কোথায়? হাতে অস্ত্র নিয়ে দায়িত্বরত গার্ড সটনভাবে দাঁড়িয়ে আছে দরজার কাছে। আর্জুনের হুটহাট প্রশ্নে তারা মুখে উত্তর দিল না অবশ্য। স্রেফ তর্জনী উঁচিয়ে তাক করলো ছাদের দিকে। আর্জুন তস্র পা বাড়ায় সেথায় সম্পূর্ণ কাচের তৈরি গ্লাস হাউসটি, যার ছাদে রয়েছে পাতলা রেলিংয়ের বিশিষ্ট সুইমিং পুল। বাইরে যে পরিমাণে স্নোফল হচ্ছে, এতক্ষণে বোধহয় সুইমিং পুলের পানি জমে বরফে ঢাকা দিয়েছে। ধূপ তাপ চড়ল কদমে বিশাল আকার রুফটপে দুয়ারে এসে দাঁড়ায় আর্জুন। বাইরে ঝড়ের বেগে তুষারপাত হচ্ছে, সুইমিং পুলের পানি জমে বরফ বেঁধেছে বেশ। আর্জুন শিগুটিয়ে কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে খুঁজল মনস্টারকে, তবে কোথাও দেখা নেই মহাশয়ের। সে এবার গম্ভীর মুখে উল্টো পথে পা বাড়াতেই হঠাৎ থেমে গেল কেন যেন। বিচক্ষণ মস্তিষ্ক তার হুট করেই দানা বাঁধল সংশয়। সে তক্ষুনি পা বাড়ল রুফটপের কিছুটা সামনে। এগুলো সুইমিং পুল, পাশে ঘন বরফে আচ্ছাদিত মেঝে। আর্জুন একটু এগুতেই পা কেমন ঘষে যাচ্ছে বারবার। সুইমিং পুলের একদম কাছে এসে খতিয়ে দেখে বুঝল বরফের নিচে ডুবে আছে কেউ। শুধু ডুবে থাকা নয়, সে তো রীতিমতো এহেন বরফ পানিতে সাঁতরাচ্ছে। অ্যাডুনের কাশি উঠে গেল এহেন কাণ্ডে। বেচারা তড়িঘড়ি করে নিজের গায়ের ওভারকোটটা আরেকটু চেপে ধরল গায়ের সঙ্গে। এদিকে অ্যাডুনের কাশির শব্দে বরফের পাতলা আস্তরণ ভেঙে মাথা বের করলো মনস্টার। সুগুটিয়ে কঠিন মুখাবে তাকালো অ্যাডুনের পানে। অ্যাডুন দাঁড়িয়ে থাকতে পারছে না ছাঁদায়, বেচারা আর পা দুটো কাঁপছে রীতিমতন। মনস্টার সেদিকে তেমন একটা পাত্তাই দিল না। বরফের পাতলা আস্তরণ ভেঙে দুহাত ছড়িয়ে চিত হয়ে সাঁতার কাটতে লাগলো আবারও। এইদিকে তার অমন উদ্ভট কাণ্ডে মাথা খারাপ হয়ে যাচ্ছে অ্যাডুইনের। এই লোকের গায়ে কি গন্ডারে চামড়া নাকি? এ ঠান্ডা লাগে না? অবশ্য এ তো নতুন কিছু নয় তা জন্য। তবুও একজন বরাবর নেয় আজ অবাক হলো। কিয়ৎক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে গলা খাকারি দিয়ে কাপা কাপা কঞ্চে বলা, মনস্টার, আই হ্যাভ সামথিং টু ইনফর্ম ইউ। মনস্টার সুন্দর উল্টো হয়ে সাঁতার কাটতে কাটতে আদেশ ছিল। ঝেড়ে কাশ। আদিন বোকার মতো গলা ঝালো, তবে কাশি আর উঠল না। খানিকক্ষণ ভাবলা কাঁদতে নাই, দাঁড়িয়ে থেকে অস্থির হয়ে গলায় জানালো, আপনি উঠে এলে সুবিধা হতো বলতে। মনস্টার বুঝি ভারী বিরক্ত হলো এরূপ বাক্যে। সে সাঁতার থামে শক্ত মুখে তাকালো আর্জুনের পারে। বেচারা আর্জুন আগে থেকে মাথা নুইয়ে রেখেছে। মনস্টার বুক ফুলিয়ে নিঃশ্বাস ফেলে কটমট করতে করতে বেরিয়ে এলো সুইমিং পুল থেকে। গায়ে স্রেফ কালো রঙা একখানা ঢিলে ঢোলা পাতলা ট্রাউজার। গায়ের ফর্সা উদম চামড়ায় কেমন লাল হয়ে গেছে তার। মুখটা হয়েছে গোলাপি। পেটের 6টি পেশির গঠন স্পষ্ট বেশ। পেশিবহুল ইস্পাত দৃঢ়, হাত দুটোর ফোলা ফোলা ভাঁজ কেমন স্পষ্টরত। যুবক এক হাতে নিজের স্কার্ট বাদামি চুলগুলো উল্টো দিকে ব্রাশ করতে করতেই চলে এলো বরফ ঢাকা মেঝেতে। অতঃপর কোনো দিকে না তাকে হুট করে গা এলিয়ে দিল অমন বরফের কোলে। একজন জ্ঞান হারাবে বোধ হয়। মাথাটা দুই দিকে নাড়িয়ে বেচারা এগিয়ে আসে একটুখানি। গা এলিয়ে শুয়ে থাকা মনস্টারের পানে দৃষ্টি কায়েম না করে তাকালো অন্যত্র। ফটাফট কণ্ঠে বলতে লাগলো, মনস্টার, মেয়েটা জ্ঞান ফেরার পর থেকে না খেয়ে আছে। সেই কখন থেকে একাধারে কেঁদে যাচ্ছে। বলছিলাম কি, আপনি যদি... কথাটা মুখ থেকে সম্পূর্ণ বেরোয়নি এখনো। তার আগেই শোনা গেল মনস্টারের খ্যাক কঞ্চ। হ্যাঁ, চল চল, হাওয়া আনে দে। এমনিতে নিজের হ্যান্ডসাম বডির গরমে অতিষ্ঠ হয়ে আছে, তার উপর যখন তখন এই বান্তির মেয়ের নাকে কান্তান। যত সব, খেলে খাক, না খেলে মরে যাক। Who the hell cares about that? অ্যাডুইন আঙুল উঁচিয়ে কপাল ছুলকলো, বিড়বিড়ে আওড়ালো, I think that hell is you, monster. Who cares about her? Did you say something? তরি দুধারে মাথা নাড়ায় অ্যাডুইন। একদম চোরের মতো মুখ মুছে কপট গম্ভীর মুখে বলে উঠছে, No, monster. Nothing. রাত 1:30টার কাছাকাছি। এক হাতে সিগার, আরেক হাতে হুইস্কির বোতল চেপে হেঁটে আসছে মনস্টার। গায়ে কালো রঙা ওভারকোট, ভেতরটা উদম। তিনি হাঁটার মাঝে
দুই একবার চুমুক বসাচ্ছে বোতলের মুখে। পায়ের গতি তার এগোচ্ছে মাহির কক্ষের দিকে। কক্ষের বাইরে দাঁড়িয়ে আছে গার্ডস। মনস্টারের কদমের শব্দ পেতেই ঘাড় ঝুঁকিয়েছে তারা। মনস্টার বলা নেই কওয়া নেই ফুট করেই ঝুঁকলো মাহির ঘরে। ঘাড় বাঁকিয়ে বিছানার এদিক ওদিক তাকে খুঁজলো মেয়েটাকে। খানিকক্ষণ বাদে পেয়েও গেল তাকে। মাহি এখনো বসে আছে জানালার কাছে। জানালার কাজ উঠানো, শো শো করে ঢুকছে বাতাস। কক্ষের ফায়ার প্লেসে জ্বলন্ত আগুনটা নিভে গেছে অনেক আগে। মাহিও চুপচাপ বসে আছে কেমন, গায়ে পাতলা শাল জড়ানো, মুখটা ঘুরিয়ে রাখা বাহিরে। মনস্টার এক চুমুক টান বসালো হুইস্কির বোতলে, পরক্ষণেই আঙুল উঁচিয়ে সিগারে লম্বা টান বসিয়ে সুকণ্ঠে বলল, এভাবে বসে বসে না খেয়ে থাকার চেয়ে একেবারে জানলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে যা। এতে তুইও শান্তি, আমিও শান্তি। ঘাড় ঘোরায়নি মাহি, ঠায় বসে রইল নিজের মতন। মেয়েটা কি জানে না এতে মেজাজ চটে মুগ্ধর, নাকি জেনেও ইচ্ছে করেই করছে এমনটা? মুগ্ধ ততে তত চেপে এগিয়ে আসে খানিকটা। হুইস্কি শুদ্ধ বোতলটা এক ঝটকায় মেঝেতে ছুঁড়ে ফেলতেই বোতলটা কেমন চূর্ণ বিচূর্ণ ছড়িয়ে গেল একদিকে। মাহি এবার আতকে উঠল খানিক, রয়েছে ঘাড় বাঁকিয়ে ছলছল চোখে তাকায় মুগ্ধর পানে। মুগ্ধ নজর তীক্ষ্ণ করলো তা দেখে। মাহির অক্ষিপটে উপস্থিত অশ্রু দেখে ক্রু হাসলো যুবক, ব্যঙ্গাত্মক স্বরে বলল, নষ্টা মেয়েদের এই এক হাতিয়ার, আর কিছু পাড়ুক বা না পাড়ুক, কুমিরের কান্না দেখিয়ে যে কাউকে হাত করতে ঠিকই পারে। এহেন বাক্য গা জ্বলে উঠে মাহি। নিজের শারীরিক যন্ত্রণার কথা ভুলে গিয়ে মেয়েটা দাঁড়াতে উদ্যত হলো। তবে বালাই ষাট, পা দুটো আজ বড্ড দুর্বল তার। চট করে হাঁটু ভেঙে বসিয়ে দিল তাকে। মুগ্ধর মুখাভাবে পরিবর্তন ঘটেছে আবারও। সে হালকা ঝুঁকে এসে আঙুল উঁচিয়ে মাহির থুতিটা স্পর্শ করতে গেলেই তার হাতটা ছিটকে সরিয়ে দিল মাহি। মুগ্ধ তৎক্ষণাৎ কটমটিয়ে উঠে দাঁত কিরমির করে তাকায় মাহির নত মুখপানে। এদিকে দু হাঁটু মেঝেতে ঠেকানো দুর্বল মাহে হালকা ঝুঁকে বসে আছে কেমন। মুখ দিয়ে কাশির সাথে সাথে বেরোচ্ছে লৌর ছিটে ফোটা। ছোট্ট বদনখানি কাঁপছে তার। দু ঠোঁটের দূরত্ব বেশ ফাঁকা। বড় বড় নিঃশ্বাস টানতেও ভীষণ বেগ পেতে হচ্ছে মানবের। সম্মুখে শটান হয়ে দাঁড়িয়ে আছে মনস্টার। সপ্তদশী এক পলকও তাকালো না তার পানে। দু চোখ ভরে অঝরে অশ্রু বিসর্জন দিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে আওড়াচ্ছে, আমার দোহাই লাগে, আপনার ওই অপবিত্র হাত দুটো দিয়ে আমায় ছোবেন না। আমি আর পারছি না আপনার এই অত্যাচার সহ্য করতে। আমি সত্যি টায়ার্ড এখন, একদম ভীষণ টায়ার্ড আমি। বিশ্বাস করুন, আমার যদি আরেকটু সাহস থাকতো আমি সেই কবেই মরে যেতাম। কিন্তু আফসোস আমার, আমি এখানেও ভীত। শুনুন। এক মুহূর্ত থামলো সপ্তদশী। মাথাটা ঠায় নুইয়ে রেখে নাক টেনে ফের আওড়ালো, আমি কোনোদিন কারো কাছে কিচ্ছু চাইনি, বরাবরই মুখ চোরা স্বভাবের আমি। তবে আজ আপনার কাছে কিছু একটা চাইছি আমি। দয়া করে আমায় একেবারে মেরে ফেলুন, অনুরোধ করছি আমি। এবার একেবারে শেষ করে ফেলুন আমায়। হু হু করে কান্নার বাঁধ ভেঙেছে সপ্তদশীর। ফসা মসৃণ মুখখানা জুড়ে ছড়িয়ে গিয়েছে রক্তিম আভা। সরু নাকের পাটাটা ফুলে গিয়ে বারে বারে বরাবরের ন্যায় পাকা টমেটোর রং ধারণ করেছে আজ। তুলতুলে অধৈর্যরা কাঁপছে তিত্তির করে। সে আবারও নাক টানল। সম্মুখে সটনভাবে দাঁড়িয়ে থাকা নির্দয় মানব এত কিছু শুনেও ক্রু হাসি টেনেছে ঠোঁচের কোণে। দুহাটু আলগোছে মেঝেতে ঠেকিয়ে ঝুঁকে এসেছে মেয়েটার দিকে। মাহি চিবুক নামিয়েছে কঞ্চায়। হেঁচকি তুলে কাঁদতে আচমকা এক শক্তপোক্ত হাতের থাবা এসে বসলো তার চুলের গোছায়। এমনিতেই বেচারির ক্ষুদ্রকায় শয্যা যন্ত্রণায় বুঁদ হয়ে আছে, তার উপর অমন শক্তপোক্ত হাতের থাবা। মাই কুকিয়ে যাচ্ছে ব্যথায়। চোখ মুখ কুচকে আর্তনাদ বেরোচ্ছে তার কঞ্চ ফুঁড়ে। বন্ধ চোখের কানিস বেয়ে টুপ টুপ করে গড়িয়ে পড়ছে নোনাধারা। মুগ্ধ কেমন ক্রু চোখে তাকিয়ে আছে মেয়েটার মুখপানে। তামাকে পোড়া পেয়াংসি করা ছোচা বুচির সামান্য পিষ্ট হলো দাঁতের সঙ্গে। বাদাম চোখ জোড়া শ্লেষাত্মক ইঙ্গিত স্পষ্ট। সে এবার হাত জোড়া জোর বাড়ালো শক্তপোক্ত হাতের তালুতে। সজোরে পিষ্ট হলো মাহির নরম চুলগুলো। মাহি তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠে ব্যথা তুল শব্দে কেঁপে কেঁপে উঠছে তার বদনখানি। তার এহেন আর্তনাদে বড্ড স্বস্তি পাচ্ছে মুগ্ধ। ঠোঁটের কোণে তার আচমকা ফুটে উঠল এক চিলতে পৈশাচিক হাসির রেশ। সে তৎক্ষণাৎ মাহির ছোট্ট মাথাটা মেজের সঙ্গে চেপে তোলো। ঘটনার আকস্মিকতায় হকচকানোর সময় মেলেনি মাহির। মাথার এক পাশে শক্তপোক্ত হাতের থাবা বেচারির মাথাটা
কেমন যেন পিষেই যাচ্ছে মার্বেলের মেঝের সঙ্গে। হাতের জোর বাড়াচ্ছে মুগ্ধ। মাহি গোঙাচ্ছে বেশ, হাত পা ছুঁড়ে তরপাচ্ছে গলা কাটা মুরগির ন্যায়। ওদিকে মুগ্ধর তাতে কিচ্ছু যায় আসেনি বোধহয়। নির্দয় মানব নিজের নির্দয়তার কঠোর ছাপ ফোটালো কঞ্চে, দাঁত খেছে আওড়ালো। ইউ বিচ! যেখানে আমি আমার বাপের কথাই কানে তুলি না, সেখানে তুই কোন চ্যাটের বাল? যার কথা আমি মানতে যাবো? And you said you wanna die, right? বলে অট্টহাসিতে মাতল যুবক, হাতের থাবার জোর বাড়িয়ে মাহির গাল দুটো এক প্রকার থেতলে দেবার পায়তারায় চালিয়ে ফের কঠিন গলায় সুতল। You know what, বান্তির মেয়ে, তোর মরণ তো সহজে হবে না। অ্যাটলিস্ট আগামী 6 মাসে তো হবেই না। You know না, for the next 6 months, you're my bloody bed partner. The one I brought to make my mistress. Nothing else. অবশ্যই তোর মতো স্ল্যাটকে এর চেয়ে বেশি কিছু বানানো যায় না। এটুকু শরীরে তোর যা গরম, পুরুষ মানুষের সামনে তো পেলে তো আর কথাই নেই। চোখ ফেটে অশ্রু গড়াচ্ছে মাহির, বুকটা খান খান করছে নির্দয় মানবের প্রতিটি তিরস্কারে। মুখ ফুটে চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে তার, আই এম নট আ স্লাট, ওকে? আমি মোটেও অপবিত্র নেই। আপনার ধারণা সম্পূর্ণ ভুল। বুক চিৎকার দিয়ে কথাটা বললেও কণ্ঠ রুদ্ধ মাহির। এদিকে মেঝেতে শুয়ে কাতরাতে থাকা মেয়েটার ঘাড় বরাবর আঙুল দাবিয়েছে মুগ্ধ। প্রবল জোরে হাঁচকা টানে মেয়েটাকে উঠিয়ে বসালো পরক্ষণে। মাহি চোখ কুঁচকে রেখেছে, এখন আর শব্দ তুলে কাঁদছে না সপ্তদোষী। মুগ্ধের দৃঢ় চোয়াল শক্ত হচ্ছে ক্রমশ, চোখ দুটো লেপটে গিয়েছে এক প্রকার আগুন। মাহির মুখপানে কটমট দৃষ্টি বজায় রেখে সে কেমন চিরবিরিয়ে আওড়ালো, লিসেন চাঁড়ার বাচ্চা, এসব ফাকিং মেলোড্রামাটিক কথাবার্তা তোর বাদবাকি পার্টনারদের শোনাবি, আমাকে নয়। I just hate you and your words. ঘৃণা করি আমি তোকে, শুনছিস? ঘৃণা করি তোকে। তুই যদি আমার শিকার না হতিস বান্তির মেয়ে, তাহলে এতক্ষণে তোকে নিজ হাতে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলতাম। বাট আমার অনিচ্ছা সত্ত্বেও for the next 6 months you have to be alive. এই 6 মাসে রোজ আমার টর্চারগুলো সহ্য করতে হবে তোকে। তোর শরীরে সম্পূর্ণ আনাচে কানাচেতে থাকবে আমার দেওয়া মারের দাগ। Because I love your pains. বিশেষ কর তোর দিলে দিলে কষ্ট পাওয়াগুলো দেখতে ভীষণ এনজয় করি আমি। হতবাক চোখে তাকিয়ে আছে সপ্তদোষী, চোখ দুটো নীরবে অশ্রু ঝরাচ্ছে তার। মুখে তেমন রানী। একটা মানুষ ঠিক কতটা নির্দয় হলে এমন কথা বলতে পারে তা জানা নেই তার। এদিকে মুগ্ধের চোখ দুটোতে আজ কেবলই ঘৃণা। মেয়েটার দিকে তাকাতেও বোধহয় নাক ছিটকাচ্ছে যুবক। সে তৎক্ষণাৎ মাহির মাথাটা ঝাঁকিয়ে দূরে সরালো। এহেন অতর্কিত কাণ্ডের তাল সামলাতে না পেরে বেচারি ফের ছিটকে পড়ল মেঝেতে। ছোট্ট মুখটা তার ঢেকে গেল চুলের ঝাপটায়। ওইদিকে মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষ উঠে দাঁড়িয়েছে ততক্ষণে, বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে মাহির দিকে এক দফা তাকিয়ে থেকে এগিয়ে এলো এক কদম। নির্দয়তার চরম সীমানায় পৌঁছে গিয়ে নিজের ভারী কদমের তলায় জোরপূর্বক পৃষ্ঠে ধরল মাহির নরম পা। মাহির তৎক্ষণাৎ হুড়মুড়িয়ে উঠে বসে, ছোঁচ কামড়ে কাঁদতে কাঁদতে চেপে ধরে মুগ্ধর পা। দু হাতে ঠেলতে ঠেলতে অঝরে অশ্রু বিসর্জন দিয়েই বলে উঠছে, ছাড়ুন প্লিজ, ছাড়ুন, ব্যথায় মরে যাচ্ছি, ছাড়ুন। মুগ্ধ কানে তোলেনি কথাটা। নিজ পায়ের তলায় মাহির পাটা পিষতে পিষতে কটমটি আওড়ায়। সরি স্লট, 6 মাস আমার কাছে থাকার পর যদি বেঁচে ফিরিস, তাহলে দেশে গিয়ে শুধু একটা না 1000টা পার্টনার জগিয়ে নিস। বাট এখানে ভুল ক্রমেও আমি বাদে অন্য কারো দিকে চোখ তুলে তাকালে তোকে উত্তপ্ত সালফিউরিক অ্যাসিডে চুবাবো আমি। মাইন্ডেড? ঝাঁজ নিয়ে কথাটা বলেই পা সরায় মুগ্ধ। চলে পেশি শক্ত করে তক্ষুনি পা ঘোরালো উল্টো পথে। এদিকে মাহি দুই হাতে নিজের পা চেপে ধরে কাঁদছে। ছলছল চোখ জোড়া উঁচিয়ে তাক করলো নির্দয় মানবের চলে যাওয়ার পথে। কণ্ঠে একটা অসহায়ত্ব ঠেলে উঁচু স্বরে আওড়ালো, কত মারবেন আমায়? আর কত ধরনের অত্যাচার করা বাকি আছে নির্দয় মানব? আর কত? মুগ্ধর চলন্ত পা দুটো থমকায়। ঘাড় বাঁকিয়ে না তাকিয়ে যুবক দাঁড়িয়ে রইল ছায়।
মাই ফোপাচ্ছে, চোখ দুটো তার ঝাপসা হয়ে গেছে অশ্রুর আনাগোনায়, ঠোঁট দুটো কেবল ভেঙে ভেঙে আসছে সপ্তদোষের। সে এবার অসহায়ত্ব বাদ দিয়ে নিষ্প্রাণ কঞ্চে শুধল। হ্যাঁ, আমি মানছি আমার বাবা দোষী। মানছি আমার বাবার ভুলের জন্য আপনি আপনার শৈশব হারিয়েছেন, কষ্ট পেয়েছেন। তাই বলে এখানে আমার কি দোষ? আমি কি আদৌ কোনো ক্ষতি করেছি আপনার? করিনি তো। তাহলে আপনি শুধুমাত্র তায়েফ এহসানের মেয়ে বলে এতটা অত্যাচার করছেন আমায়, তাই তো? আমার গায়ে তায়েফ এহসানের রক্ত থাকাটাই আসল সমস্যা, তাই না? আচ্ছা ঠিক আছে। আমি যদি আমার গা থেকে সব রক্ত ঝরিয়ে ফেলি, তবে কি আপনি থামবেন বলুন? মারা বন্ধ করবেন আমায়? বাঁকা হাসলো মুগ্ধ। তক্ষুনি শরীর বাঁকিয়ে পেছনে ফিরল, চোখের চাউনিতে ক্রূরতা লেপচে গমগমে গলায় শুথল। তোর শরীর থেকে শেষ রক্তবিন্দু অব্দি ছড়িয়ে ফেলার দায়িত্ব আমার। সেটাতে তুই হস্তক্ষেপ করার কে? সময় হলে আমি মারবো তোকে। আপাতত ওয়েট কর। আর দাঁড়ায়নি মুগ্ধ। ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি দেখিয়ে গটগট পায়ে হেঁটে চলে গেল ঘর ছেড়ে। মাহি স্তম্ভিত নেত্রে তাকিয়ে রইল কেবল, হতবাক কণ্ঠ ফুঁড়ে অস্ফুটে আওড়ালো। সত্যি আমায় মেরে ফেলবেন? আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় দাপুচে গ্যাং রুশদি দ্য প্যান্থার, যাকে বহিরাগতদের ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন ভাষায় আখ্যায়িত করা হয়। আন্ডারওয়ার্ল্ডের বড় বড় গ্যাংস্টার মাফিয়া, যার একটি মাসও হুকুমের জন্য চাতক পাখির ন্যায় অপেক্ষা করে থাকে। আর সে কেউ নয়, দা যেমন ওরফে শ্যাডো মনস্টার। অন্ধকার থেকে আলোতে যাকে এখন অবধি দেখা যায়নি, যার মুখের দিকে চোখ তুলে তাকানোর সাধ্যিক কারণে, দা শ্যাডো মনস্টার, যার কাছে মানুষ মারা একদম ডাল ভাতের সমান। সেই মনস্টার কিনা একটা সামান্য মেয়ের জন্য রাশিয়ার টপ লিস্টের 35 জন ডক্টরকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে তার প্যালেসে। ইজ দিস রিয়েলি পসিবল? দামিয়ানের সামান্য একটা কথা বিস্ফোরক ঘটেছে পুরো কনফারেন্স লাউঞ্জে। উপস্থিত ডাক্তার কেমন হাঁ করে তাকিয়ে আছে দামিয়ানের পানে। দামিয়ানের মুখাবে যতটা উচ্ছ্বাসিত ভাবস্রোত, বাদবাকিদের মুখাবে তা অনুপস্থিত। কনফারেন্স টেবিলের একদম শেষের চেয়ারে গম্ভীর মুখে বসে আছে ডক্টর মিয়ান। বাহাতের কোনোই ঠেকানো টেবিলের উপর আঙুলে খেলছে পেন্সিল। নাকের উপর ঝুলে থাকা চশমাটা খানিক ছেলে ছুলে গম্ভীর পুরুষ গম্ভীর কঞ্চে আওড়ালো। সো ডক্টর দামিয়ান, আপনি বলতে চাইছেন আমি সহ এখানে যারা যারা আছে আমরা সবাই গত 2 দিন আগে দ্য শ্যাডো মনস্টার হিডেন পালসে গিয়েছিলাম? লাইক সিরিয়াসলি? যে পালসের ঠিকানাটাই কারো ঠিকঠাক মতো জানার কথা নয়, সেই পালসে কিনা আমরা গিয়েছি, তারপর আবারও বেঁচেও ফিরেছি। ইজ নট ইট ফানি? দামিয়ান অতিষ্ঠ হলো ফের। মোটা পেজখানা দুধারে হাত ঠেকিয়ে বাজখাই কণ্ঠে আওড়ালো। আই এম সিরিয়াস ডক্টর। মিয়ান ফোঁস করে নিঃশ্বাস ফেলেন এহেন কথা। রয়েছে চেয়ার ছেড়ে উঠতে উঠতে শ্লেষাত্মক কণ্ঠে বললেন, I think you are drunk, Mr. Damian. Go and take some hangover. তেতে উঠলেন দামিয়ান। গলায় ঝাঁজ ঠেলে জেনে কিছু বলতে যাবেন, অমনি খেয়াল করলেন বাকিরাও একে একে উঠে যাচ্ছে চেয়ার ছেড়ে। ডক্টর মিয়ানের পিছু পিছু বেশ কজন চলেও গিয়েছে ইতিমধ্যে। ডক্টর দামিয়ান হতাশ হলেন ভজ্জ। উদাস মুখে হাত বাড়িয়ে চেয়ার টেনে বসে দু হাতে চোখ দুটো চেপে ধরল কেমন। বেশ কিছুক্ষণ পর কাঁধে কারো শীতল হাতের স্পর্শ অনুভূতি হতে হকচকিয়ে ঘাড় বাঁকায় দামিয়ান। চোখ দুটো উপরে তুলে দেখলো ডক্টর আন্দোলিপ কেমন সন্ধান দৃষ্টিতে তাকিয়ে আছেন তার পানে। দামিয়ান তখনই নড়ে চড়ে বসলেন। জিজ্ঞাসু চোখে আন্দোলিপের পানে তাকিয়ে থাকতে আন্দোলিপ কেমন সন্দেহকুল কণ্ঠে বলে ওঠে, I think you are right, Damian. বিকজ গতকাল ঘুম থেকে ওঠার পর আমার ওয়াইফ আমায় বেশ কয়েকবার জিজ্ঞেস করেছিল আমি গত 2 দিন কোথায় ছিলাম, বাট আমার সত্যি মনে হচ্ছিল না আমি বাড়ির বাইরে ছিলাম। ইভেন এখনো মনে পড়ছে না এই বিষয়ে। তবে আমার ওয়াইফ তো আর মিথ্যে বলবে না, রাইট? অ্যাজ ইউ নো, আমি কখনোই বাইরে রাত কাটাই না। তাহলে আমি গত 2 দিন কোথায় ছিলাম? আমার কেন যেন মনে হচ্ছে তুমি সত্যি বলছো, কিন্তু ডাউটও হচ্ছে এই নিয়ে যে যেখানে আমাদের কিছু মনে পড়ছে না সেখানে তুমি এত কিছু মনে রাখলে কিভাবে? দামিয়ান উৎসাহিত হয়ে তৎক্ষণাৎ চেপে ধরে আন্দোলিপের হাত।
লোকটাকে বিন্দুমাত্র সময় না দিয়ে নিজের পাশের আসরে বসিয়ে বিবৃতি দিল তখনকার পুরো ঘটনা। যত শুনছে যেন ততই অবাক হচ্ছে আন্তলিপ। তার চোখে মুখে স্পষ্ট অবিশ্বাসের ছাপ। নিজ কানে এত কিছু শুনেও বোধহয় বিশ্বাস করতে পারছে না দামিয়ানের কথাগুলো। দামিয়ান হাঁপিয়ে উঠছে বলতে বলতে, গলা শুকিয়ে কাঠ প্রায়। টেবিলের উপর রেখে বেড়ে রাখা পানির গ্লাসটা তক্ষুনি হাত উঁচিয়ে চুমুক বসালেন দামিয়ান। লম্বা লম্বা নিঃশ্বাসে কয়েক সেকেন্ডের মধ্যেই গিলে নিলেন সম্পূর্ণ গ্লাসের পানি। পাশ থেকে আন্দালিপ কেমন শান্ত কণ্ঠে আচমকায় বলে উঠছে, যদি মনস্টার কোনোদিন জানতে পারে তোমার কথা, তবে কি করবে দামিয়ান? দামিয়ান ক্ষণ করে নিঃশ্বাস ফেলে মুঠোয় চেপে ধরেছে কাচের গ্লাসটা। দৃষ্টি তীক্ষ্ণ করে নিয়ে ঠোঁটের কোণে লেপটে দিলেও এক চিলতে বাঁকা হাসির রেশ। সময় নিয়ে শয়তানি বুদ্ধির কামাল দেখিয়ে জানালো, তার আগে দ্য মনস্টারের উইক পয়েন্টের কথাটা অন্তত একজনের কানে দিয়েই নেই, তারপর যা হবে দেখা যাবে। ভরকায় আন্দালিপ হৃদয়ের মাঝে ভাঁজ ফেলে সন্দিগ্ধ গলায় চিকিৎস করে উঠছে। কাকে বলবে? সঙ্গে সঙ্গে ঘাড় বাঁকিয়ে তাকায় দামিয়ান। ঠোঁটের কোণে ক্রু হাসি লেপটে কেবল আওড়ায়। আছে একজন। বড়সড় কাচের তৈরি চেম্বারে বসে আছে মনস্টার। এ যেন চেম্বার নয়, এক কথায় ব্যাডমিন্টন কোচ। সম্পূর্ণ চেম্বারের প্রতিটি দেয়াল জুড়ে সাজিয়ে রাখা দেশি বিদেশি ব্র্যান্ডের অস্ত্র। কোনটা খুব দামি তো আবার কোনোটাই খুব রেয়ার। চেম্বারের একপাশে বিছিয়ে রাখা একখানা বড়সড় ডেস্ক। তার ঠিক পেছনের দেয়ালে সংরক্ষিত অবস্থায় আছে সল্ট ওয়াটার ক্রোকোডাইল পানিতে পরিপূর্ণ কাচের তৈরি দেয়ালের কি সুন্দর করে ঝিমুচ্ছে হিংস্র কুমির। তার পাশে স্তূপ জমেছে মানব শরীরের হাড়গোড়ের। বোধহয় বড্ড আয়েশ করে খাবার খাচ্ছে কুমির বাবা চেয়ে, তাই এখন ঝিমুচ্ছে তিনি। এদিকে তার সামনেই চেয়ারে পেতে ডেস্কের উপর পা তুলে বসে আছে মুগ্ধ। এক হাতে ফাইল ঘাটছে তো আরেক হাতে আঙুলের ভাঁজে জ্বলছে সিগার। গম্ভীর মুখ যুবকের কপালখানায় বেশ কটা ভাঁজ বিদ্যমান। ফাইল ঘাটার ফাঁক ফোকরে বার কয়েক টান বসাচ্ছে সিগারেট। এরই মধ্যে চেম্বারের দরজায় কড়া নাড়বার শব্দ হলো খানিকটা। মনস্টার মোটেও পাত্তা দেয়নি তাতে। মিনিট দুয়েক যেতে না যেতে চেম্বারের দরজা খুলে ভেতরে ঢুকে অ্যাজেন। মনস্টারের মুখে আদৌ কোনোদিন অনুমতি পেয়েছে সে যে আজ পাবে? গম্ভীর মুখ অ্যাজেন্ট রয়েছে কদম বাড়াচ্ছে। ডেস্ক থেকে প্রায় 5 হাত দূরত্বে মাথা নুইয়ে দাঁড়িয়ে থেকে হাত দুটো কোমরে পিঠে বেঁধেছে। গম্ভীর গলায় গাম্ভীর্যের ছাপ ফুটিয়ে নিচু স্বরে বলে, মনস্টার, মানি লন্ডারিংয়ের ক্লিন টাকা গতকালকে রিফান্ড হওয়ার কথা ছিল, বাট ইস্তাম্বুল থেকে এখনও তেমন কোনো রেসপন্স আসেনি। আমি কি তবে তাকে জানিয়ে দেবো ওই টাকা কার? ব্যস্ত দৃষ্টিখানা থামলো মুগ্ধের। ফাইলের ভেতর থেকে দৃষ্টি সরিয়ে এনে তাক করলো অ্যাজুনের উপর। কিয়ৎক্ষণ সরু চোখে তাকিয়ে রইল মনস্টার। অতঃপর ঠোঁটের কোণে তার আচমকায় দেখা মিলল ক্রু হাসির রেশ। সে চট করে হাত থেকে ফাইলটা ডেস্কের উপর ছুঁড়ে ফেললো। পা দুটো আস্তে ধীরে ডেস্ক থেকে নামিয়ে এনে গম্ভীর কণ্ঠে আওড়ালো, মাঝে মধ্যে শুধু নাম বলে উচিত না এডউইন, পাওয়ারও দেখাতে হয়। আজ না হয় ওরাও দেখুক দ্য শ্যাডো মনস্টার আনটোল্ড পাওয়ার। জেট রেডি কর, আই এম কামিং। আরে নতমস্তকে ঠোঁচ কামড়ে হাসলো বোধহয়। মনস্টার তার ফর্মে ফিরেছে। আহা, ঠিক কতদিন পর আগের দৃশ্য দেখবে সে। ভাবতে ভাবতে মনটা কেমন আনন্দে নেচে কুদে উঠেছে তার। ডিবারের উপর পা গুটিয়ে বসে আছে মাহি। মুখ ঘুরিয়ে রেখেছে অন্যত্র। পাশে খাবারের প্লেট কোলে নিয়ে বসে আছে মিলা। লোকমা তুলে এগিয়ে রেখেছে মাহির দিকে। বারবার অনুনয় জুড়ে বলছে, একটু খেয়ে নাও মুনলাইট, বেশি না, মাত্র একটু খেলেই হবে। সপ্তদশী পেজার মুখখানা ঘুরিয়ে রেখেছে কেমন। মিলার অমন অনুনয়ে গলছে না আজ। উল্টো ভাব ধরেছে কঠিন। মিলা হাঁপিয়ে উঠছে বলতে বলতে। মাহির এহেন অপারগতা বড্ড পীড়া দিচ্ছে তাকে। মির্জা কেমন আহত চোখে তাকিয়ে রইল মাহির পানে। কণ্ঠ ধরে আসছে তার। একটু কাঁদতে পারলে বোধহয় ভালো লাগতো। সে বহু কষ্টে ঝোঁক গেল খানিকটা। রয়েছে বলল, মুনলাইট, আমি জানি তোমার বিশ্বাস একবার ভেঙেছে, এই নিয়ে আমি নিজেও বড্ড আফসোস করছি। তবে বিশ্বাস করো, এখানে আমার কোনো দোষ নেই। আমি বহুবার চেয়েছি তোমায় আটকাতে, একবার নিষেধও করেছিলাম, কিন্তু বাকিটা আর বলা হলো না মিলার। তার আগে ঢুকে উঠল যুবতী। মাহির মন গলল কিনা কে জানে। সে সময় নিয়ে ঘাড় বাঁকিয়ে তাকালো। কপাল কুঁচকে কিয়ৎক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে ফুস করে নিঃশ্বাস ফেলে শুথল।
হয়েছে, আর কাঁদতে হবে না। কই দেখি কি এনেছো। থামলো মিলা, কান্না ভুলে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল মাহির পানে। অবাধের সুরে ফের জিজ্ঞেস করলো। সত্যিই খাবে? মাহি প্রতি উত্তরে ছোট্ট উত্তর দিয়ে জানালো। হুম। মিলা খুশি এবার ধরাছোঁয়ার বাহিরে, মেজা কেমন উচ্ছ্বাসিত হয়ে ফের লোকমা তুলে এগিয়ে দিল মাহির মুখের দিকে। মাহি এবার আর মুখ ঘোরায়নি, আলতো করে হা করে মুখে পুরে নিল খাবার চুকু। আয়েসে চিবুতে চিবুতে আরেকবার লোকমা উঠলো তার মুখের দিকে, এবারও বিনা বাক্যে ব্যয় হা করলো মাহি। খাচ্ছে সে আনন্দে, অথচ চোখ দুটো চিকচিক করছে মিলার। মাহি অবশ্য খেয়াল করেনি তা। আনমনি খাবার চিবুতে ব্যস্ত সপ্তদশে। পিনপত নীরবতায় ছেয়ে থাকা পুরো কামরা জুড়ে হঠাৎই ছড়িয়ে পড়ল এক বিকট গর্জন ধরে। মাহি আতকে উঠছে এহেন গর্জনে। এই বুঝি ধরনের আকাশ চিরে কিছু একটা নেমে আসবে এক্ষুনি। মাহি খাওয়া ফেলে ফ্যালফ্যাল করে তাকাচ্ছে এইদিক ওদিক, ভয়ার্ত কঞ্চে মুখ ভর্তি খাবার নিয়ে অস্পষ্ট উচ্চারণ করে বলল। এটা কিসের আওয়াজ? মিলা স্মিত হাসলো, বাঁ হাতে মায়ের হাতখানা দৃঢ়ভাবে চেপে ধরে আশ্বস্ত করলো ভয় না পেতে। মাহিও তাই করলো। সময় যেতে যেতে আওয়াজটা মৃদু শোনাচ্ছে যেন। মিলা তখন নরম কণ্ঠে বলে উঠছে। এটা প্রাইভেট জেটের শব্দ। আই থিঙ্ক মনস্টার কোথাও যাচ্ছে। তড়া করে খাড়ুছে মাই, সন্দিগ্ধ দৃষ্টি ঠায় বজায় রেখে প্রশ্ন ছুড়ল। তো স্বর হলে কি করে? হুটহাট কৌতুক শুনলে মানুষ যেমন হো হো করে হেসে ওঠে, ঠিক তেমনিভাবে মিলাও কেমন হেসে উঠল। হাসতে হাসতে গায়ের উপর গড়িয়ে পড়া দশা তার। মাহি অপমানিত বোধ করলো এহেন কাণ্ডে। সে কি এমন বললো যার জন্য এভাবে হাসতে হবে? মাহি গাল ফুলিয়ে অন্যত্র তাকায়, তা দেখতে পেয়ে চট করে হাসি থামায় মিলা। রাগিনীর রাগ ভাঙানোর কায়দায় তক্ষুনি এক হাত চেপে ধরে নিজের কান অপরাধী কণ্ঠে বলে। সরি মুনলাইট, আর হাসবো না। এই যে দেখো কানে ধরছি, এই তাকাও না। মাহি আর দৃষ্টিতে তাকায় এক পলক, কপট ভাব ধরে বলে উঠছে। এত হাসলে কি নিয়ে শুনি? মিলা মুচকি হাসলো ফের, প্লেটে খাবার মাখাতে মাখাতে জানালো। মনস্টারের গুপ্ত প্যালেসের উপর দিয়ে জেট উড়িয়ে নিয়ে যাবার ক্ষমতা অন্য কারোর আছে বুঝি, তা ভেবে হাসছিলাম। মাহি ছোচ গোল করে শব্দ তুললো সামান্য। মিলা আরেক লোকমা তুলে ধরতেই মুখে পড়লো খাবার চাপ। আজ করে চিবুতে চিবুতে বিড়বিড় করে বলল। তার মানে মনস্টার প্যালেসে নেই? গুড। কিছু বললে মুনলাইট? মিলার অবাধে প্রশ্নে চট জলদি নাবোধক মাথা নাড়ায় মাহে। মিলাও চেঁচে পড়ে জিজ্ঞেস করেনি কিছু। দুজনে কিয়ৎক্ষণ চুপ করে থাকতে ঘরে এসে পা রাখলো আরেক মেয়েট। যুবতী রাশিয়ান কন্যা ঘরে ঢুকে ছুটে এলো মিলার নিকট। মিলা তাকে দেখতে পেয়ে ফ্রিকুচকায় কেমন, মুখে ফুটে কিছু জিজ্ঞেস করার আগেই শুনতে পায় মেয়েদের ব্যস্ত কঞ্চ। মিলা ডিয়ার, আজ রাতে ট্রাক আসবে তো? মিলা বুঝলো প্রসঙ্গ, কপালে কুচকে রাখা চামড়া খানিকটা শিথিল করে নিয়ে হাঁপ ছেড়ে জানালো। ও ইয়েস, আজ রাত 9টা-10টার দিকে চলে আসবে আশা করি। মেয়েট প্রসন্ন হাসলো এরূপ উত্তরে। এদিকে মাহি কেমন হাঁ করে তাকিয়ে আছে দুজনের পানে। তাদের কথাবার্তা খুব একটা বোধগম্য হয়নি মানবীর। সে খানিক দোনমুনো করে জিজ্ঞেস করে উঠছে। কিসের ট্রাক আসবে মিলা? মিলা নজর ঘোরালো মাহির প্রতি, আলতো হেসে বলল। মাস্তাবাড়ি বাজারে প্রতি মাসে একবার করে আসে, একসাথে 4-5 ট্রাক চলে আসে, তা নিয়ে চলে যায় সারা মাস। মায়ের ছোট্ট মস্তিষ্ক আজ বজ্র প্রখরতে ডুবেছে, মুখটা হয়েছে গম্ভীর। মানবী মনে মনে কি যেন ভাবছে, বোধহয় ছক করছে কোনো কিছু। সে আচমকা গম্ভীর মুখে প্রশ্ন ছুড়ল। কয়টার দিকে আসবে ট্রাক? অ্যাজ ইউজুয়াল রাত 9টা-10টার দিকে। সপ্তদোষী রহস্যময় হাসি চালো ছুটির করে, মাথা খানিকটা ঝুঁকে নুইয়ে রেখে মনে মনে আওড়ালো। পয়েন্ট নোটেড। আকাশ ভেঙে তখনও নামছে তুষারের স্রোত। ভূবালয়ে বিদঘুটে অন্ধকারে রাত নামলেও দা মনস্টার প্যারাডাইস এ বুঝি সে অন্ধকারের ছিটে ফোটা অবধি নাগাল পায়নি। সম্পূর্ণ প্যালেস সেজেছে ঝকমকে সোনালি সাদা মিশের অপূর্ব আলোয়। প্যালেসের চারপাশটা কেমন ঢেকে গিয়েছে বরফের আস্তরণে।
অদূরে চেরি ব্লসম গার্ডেনটা বুঝি আজ ভিন্ন সাজে সজ্জিত। বরাবরের ন্যায় গোলাপি আভায় ছেয়ে থাকা জমিন আজ ছেয়ে গেছে বরফে। ফায়ার প্লেসে দাউ দাউ করে জ্বলছে আগুন। কক্ষের নিম্ন তাপমাত্রা এখন বেশ স্বস্তিদায়ক ঠেকছে। ফায়ার প্লেসের একদম সামনে হালকা পাশ করে বিছিয়ে রাখা একখানা আর্মচেয়ার, সম্মুখে ছোট্ট ফুটস্টুল, তার ঠিক বিপরীতে মখমলের মোটা কার্পেট বেছানো। কার্পেটের দুই ধারে দুটো নরম তুলতুলে গোলাকার কুশন এবং পাফ। কার্পেটের একদম মাঝামাঝিতে দুপা এক পাশে ভাঁজ করে বসে আছে মিলা, কোলে একখানা নরম পাফ। মাঝে মধ্যে লম্বা পোকার দিয়ে ছেলে ছুলে দিচ্ছে ফায়ার প্লেসের আগুন। যুবতীর কণ্ঠ দিয়ে গুনগুনিয়ে শব্দ বেরোচ্ছে। চকচকে গোলাপি রঙা অধরষ্ট মৃদু নড়ে চড়ে গান গাইছে। আগুনের লেলিহান শিখা স্পষ্ট মিলা নামক বিদেশিনীর মুখ, মায়াবী মুখ, সোনালি রঙা কার্লি চুল, মুখটা তার বেশ গোলাকার। হাসলে বুঝি চোখও হাসে বিদেশিনীর। বয়স আর কত হবে? এই বড়জোর 20 কি 21, তবুও যুবতীকে বড্ড কম বয়সী লাগতে দেখতে। ছিমছাম গায়ের গড়ে মিলা আজ বড্ড উচ্ছ্বাসিত। গুনগুনি গান গাইছে, তার হাতে আঙুলে মোটা উল সুতো পেঁচিয়ে ক্রসেট করে যাচ্ছে। মেয়েটা আবার বড্ড গুণবতী কিনা, মাঝে মধ্যে সময় পেলে পছন্দের ক্রসেটিং এ বসে পড়ে। আজও হলো তাই। অদূরে মেকআপ ভ্যানিটির সামনে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে মাহি, আঁচড়াচ্ছে চুল। প্রতিবার চিরুনি ফাঁকে ফাঁকে বেশ কিছু চুল উঠে আসছে তার। স্বাভাবিক, ওই রাক্ষসটা যেভাবে কথায় কথায় চুলগুলো টেনে ধরে, তার চুল তো ছিঁড়বেই। মাহির মুখটা বড্ড কেমন উদাস হয়ে যাচ্ছে ছিঁড়ে আসা চুলগুলো দেখে। এমনিতেই চুলের প্রতি খুব একটা যত্ন না থাকলেও চুলগুলো বড্ড ভালোবাসে মাহি। সেই ভালোবাসা থেকে হয়তো এখন এতটা মন খারাপ হচ্ছে তার। মাহির তার সাধ্য কুলোয়নি চুলগুলো চিরুনিতে চালাতে। মেয়েটা কেমন ভগ্ন হৃদয়, তক্ষুনি চিরুনিটা ছুঁড়ে মারল মেঝেতে। মুহূর্তেই ধ্যান ভাঙল মিলার। ব্যস্ত হাত দুটো থামিয়ে তক্ষুনি যুবতীর উদ্বিগ্ন চোখে তাকায় মাহির পানে। কঞ্চে একটা উদ্বিগ্ন ভাবসাব ছেলে সুথল। কি হয়েছে মুনলাইট? ইজ সামথিং রং? মাহি তৎক্ষণাৎ জবাব দেয়নি। মুখটাতে আমাবস্যার অন্ধকার ফুটিয়ে পা বাড়ল ফায়ার সাইডের দিকে। মিলা এখনো এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাহির মুখপানে। অপেক্ষায়িত দৃষ্টি তার, বোঝাচ্ছে সে এখনো উত্তরের অপেক্ষায়। মাহি আগ পাশ দেখলো না তেমন। গুটি গুটি পায়ে এগিয়ে এসে চুপচাপ বসে পড়লো কার্পেটের এক কোণে, তাও আবার মিলার কাছ থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে। মিলা দেখলো সব, বুঝলো মায়ের ছোট্ট হৃদয়ে অবিশ্বাসের আভাস। এতে অবশ্য মন খারাপ করেনি মিলা। উঁচু খুচরো এক নিঃশ্বাস ফেলে খানিকটা দূরত্ব খুঁচিয়ে নিজেই এগিয়ে এলো মাহির দিকে। কিছুক্ষণ দনুমনু করে আলগোছে হাত ছোঁয়ালো মাহির কাঁধে, রয়ে শুয়ে আওড়ালো। আর ইউ ওকে মুনলাইট? হোয়াট, মন খারাপ করলে কেন? মাহি মুখ নামিয়ে রেখেছে বেশ, চিবুক ঠেকিয়েছে কঞ্চায়। নিজের মন খারাপগুলোকে বেশ কায়দা করে লুকিয়ে চুরিয়ে জানালো। কিছু না মিলা। মিলা স্পষ্ট বুঝলো সপ্তদশীর নাজুক মিথ্যে। মেয়েটার যে পদ্ম এখনো কাঁচা অভিনয়। মিলা মুচকি হাসল, নজর ঘুরিয়ে চাইল মাহির উস্কো খুস্কো চুলের পানে। শুধু সামান্য গুটিয়ে হাত ছড়িয়ে আলগোছে মেয়েটার চুলগুলো স্পর্শ করে দেখলো চুলগুলো কেমন খসখসে হয়ে আছে। মিলা তৎক্ষণাৎ কোলের উপর থেকে ক্রসেট আইটেমগুলো সরিয়ে রাখলো পাশে। অতঃপর বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে হাঁটা ধরলো ভ্যানিটির দিকে। বড়সড় ভ্যানিটির বেশ কয়েকটা তাক হাসে। অবশেষে যুবতী পেয়ে গেল কাঙ্ক্ষিত বস্তু। তা পাওয়া মাত্র বিজয়ী হাসলো মিলা। ভ্যানিটির ওপর থেকে আরেকটা কাঠের কম্বো নিয়ে ফের চলে এলো মাহির নিকট। মাহি এখনো আগের ন্যায় বসে আছে, মুখটা ঘুরিয়ে রেখেছে ফায়ার প্লেসের দিকে, গায়ের উপর একখানা পাতলা শাল। মিলা চুপ করে এসে বসলো মাহির ঠিক পেছনে। গদগদ ভাব নিয়ে এক হাতে তালুতে বেশ কিছুটা আমন্ড অয়েল ঢেলে কপট অভিমানী সুরে আওড়ালো। হে মুনলাইট, এত সুন্দর চুলগুলো যত্ন নিচ্ছ না কেন শুনি? দেখো তো ওরা তোমার যত্নের অভাবে কেমন মুষড়ে যাচ্ছে। কথাটা শুনতেই মাহির বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘ নিঃশ্বাস। মেয়েটা কেমন নিষ্প্রাণ কণ্ঠে আনমনে বলল, যত্ন করে বা কি হবে? সেই তো ওই রাক্ষসের হাতের মুঠে পিষে মরতে হবে। এসে বড় বড় এভাবেই থাক।
এক মুহূর্তের জন্য থমকায় মীরা, হাত দুটো সামান্য কাঁপলো কিনা কে জানে। মাহির অল্প কথা হুট করে বুকের মাঝে কাঁপন ধরল মিলার। নিজেকে সামলালো বেশ কষ্টে, তড়িঘড়ি করে মুখভাবে পরিবর্তন এনে ঠোঁটের কোণে ফোটালো কৃত্রিম হাসির রেশ। হাতের তালুতে নিয়ে রাখা তেলটুকু নিজ উদ্যোগে ছেলে দিল মাহির মাথার তালুতে। মাহি তক্ষুনি বিরক্ত মুখে সরে যেতে চাইল, বাত সাধল মিলা। এক হাতে শক্ত করে পেছন থেকে জড়িয়ে ধরলো মাহিকে, কণ্ঠে একটা অনুনয় জুড়ে আওড়ালো, প্লিজ উঠে যেও না মুনলাইট, লেট মি ফিক্স ইট। মায়ের ছোট্ট হৃদয়টা আদৌ গড়ল কিনা কে জানে। মেয়েটা আর নড়চড় করলো না, তেমন চুপচাপ বসে রইল মূর্তির ন্যায়। মিলা সুযোগ পেল যেন, গদগদ হয়ে আলতো করে তেল মালিশ করতে লাগলো মায়ের সিল্কি চুলগুলোয়। সপ্তদশীর কুচকুচে কালো রঙা চুলগুলো মিলার বজ্র পছন্দের। তার আবার মেঘরাশির মতো ঘন কালো চুল পছন্দ, যদিও বা নিজের নেই বলে একটুখানি আক্ষেপ ছিল এতদিন। তবে সেই আক্ষেপটুকু এই কয়দিনে একদিনেই ঘুচে গেছে মাহির জন্য। মিলা নরম হাতে মাহির মাথায় তেল মালিশ করছে, ওদিকে স্বস্তিতে আবেশে চোখ বুজেছে মাহি। চোখের পাতায় তার ভেসে উঠেছে মায়ের স্মৃতি। তার মাও তো তাকে এভাবেই ধরে বেঁধে চুলে তেল দিয়ে দিত। মাহি যে বার খুব করে নাক সিটকাতো এহেন তেল দেওয়াতে। মাইমুনা বেগম তখন হাসতে হাসতেই বলতেন, মায়ের তখনকার কথাগুলো শুনলে গাল বাঁকাতো মাহি। আর আজ ব্যাপারটা বড্ড ভিন্ন। মায়ের হুট করে বড্ড মন পড়ছে মাকে। সপ্তদশী গাল বেয়ে নীরবে ঝরছে অশ্রু। মিলা টের পায়নি এহেন বোকা কান্নার শব্দ। সে তো নিজ মনে কথা বলছে আর তেল দিয়ে দিচ্ছে মাহিকে। তার আঙুলগুলো রীতিমতো খেলছে মাহির ঘন কালো সিল্কি চুলগুলো ইদানিং দৈর্ঘ্যে খানিকটা বেড়েছে বোধ হয়। আগে যাদের উচ্চতা ছিল পিঠের নিচ অবধি, এখন তা কোমরের নিচ ছুঁই ছুঁই। মিলা এক পর্যায়ে হাসতে হাসতে বলে উঠছে, বুঝলি মুনলাইট, তোমার চুলগুলোর গ্রোথ কিন্তু বড্ড ভালো। আমি এখন থেকে রোজ যত্ন নিব তোমার চুলে, দেখবে অল্প কদিনে কি সুন্দর করে কোমর ছেড়ে যাবে। মাই শুনলো কথাটা, ভেজা চোখে হাসলো একটুখানি, মাথাটা আলতো কাত করে বোঝালো ঠিক আছে। মিলা ততক্ষণে চুল বেঁধে দিয়েছে মাহির। সুন্দর করে বিনুনি গেঁথে চুলের আগায় স্ক্রাঞ্চি পেঁচানো শেষ হতেই শরীর বাঁকিয়ে পিছু ফিরল মাহি, ছোটে ঠোঁট চেপে দনুমনু করছে কেন যেন। মিলা বোধহয় আজ পেল মাহির ইতস্ততা। পরক্ষণে নিজ উদ্যোগে মায়ের কাঁধে হাত রেখে কঞ্চ খাদে নামিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবে? আমার না আসলে রাতের স্নোফলে হাঁটতে ইচ্ছে করছে। এর আগে কখনো স্নোফল দেখা হয়নি তো তাই। এন কথা ফিক করে হেসে ওঠে মিলা, মাহির বাহুতে আলতো করে চাপড় বসিয়ে বলে, ধুর বোকা, এটুকু বলার জন্য কেউ এত হেজিটেট করে? তুমি স্নোফলে হাঁটবে তো? ওকে ফাইন, চলো আজ আমি তোমায় নিয়ে হাঁটবো। কথাটা শুনতেই অলক্ষেই রহস্যময় হাসলো মাহি। পরক্ষণে তার হাসিটা কেমন উবে গেল মুখ থেকে। মিলা উঠে দাঁড়িয়েছে, হাত বাড়িয়ে কার্পেটের উপরে পড়ে থাকা শালটা তুলে এনে গায়ে জড়িয়েছে কোনো রকম। ততক্ষণে মাহিও জড়িয়ে দাঁড়িয়েছে বসা ছেলে, গায়ের শালটা আরেকটু টেনে চুনে ঠিকঠাক করে নিয়ে পা বাড়িয়েছে বিছানার দিকে। মীরা ফ্রিকুচকায় এবার সন্দিহান গলায় পেছন থেকে জিজ্ঞেস করে ওঠে, মুনলাইট, ওদিকে যাচ্ছ যে, হাঁটতে যাবে না? হ্যাঁ, 1 মিনিট। বলতে বলতে সপ্তদশী ছুটে এসেছে বেড সাইড টেবিলের ধারে, হাত বাড়িয়ে ড্রয়ার খুলে কিছুক্ষণ হাসে, অবশেষে বের করে আনে একখানা ছোট্ট টর্চ লাইট। হাতের মুঠোয় তা চেপে ধরে সপ্তদশী ফের ছুটে আসে মিলার নিকট। মিলার মুখ পানে না তাকিয়েই বলে উঠছে, চলো যাই। মিলা গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে কেমন, তার কুচকানো দৃষ্টি মায়ের হাতে থাকা টর্চ লাইটের পানে। সন্ধিয়ান গলায় সে শুধল, টর্চ লাইট কেন? প্যালেসের বাইরে তো আলোর অভাব নেই মুনলাইট। মাই ঠক গিলে সামান্য, চোরের মতন মুখখানা তার লুকোলো অন্যস্র, এদিক ওইদিক হার বাকি এলোমেলো দৃষ্টি ফেললো বেশ। মিলার বিচক্ষণী নজর এড়ায়নি কোনো কিছু। সে বেশ বড় করলো মাহিকে। তৎক্ষণাৎ সন্দেহ বশত খপ করে চেপে তোলো মাহির ডান হাতের কবজি। সেটাই হালকা টান বসতে ঘুরে তাকায় মাহি। মিলা কেমন সন্দিগ্ধ গলায় সুত হয়, পালাতে যাচ্ছ মুনলাইট?
মায়ের হয়তো ভয় পাবার কথা ছিল, তবে মেয়েটা কেমন শান্ত হাসলো দেখো, বা হাত চোখ ঘুরিয়ে এনে রাখলো মিলার হাতের উপর, ঠান্ডা স্বরে আওড়ালো। মারতে চাচ্ছি নিজের ভয়কে, দুর্বলতাকে। মিলা রহস্যময় হাসলো, মাইকে পাশ কাটিয়ে সম্মুখে এগোতে এগোতে শান্ত কণ্ঠে আওড়ালো। তাই ভালো মুনলাইট, কেননা এখান থেকে পালানোর মতো দুঃসাহস না কখনো কারো ছিল আর না কখনো হবে। ভুলক্রমে কেউ পালিয়ে গেলেও তার গর্দানটা ঠিকই পরের দিন সাইকের পেটে গিয়েছে। হুমকি, এ যেন নীরব হুমকি, তবে এই হুমকিতে আজ বিন্দুমাত্র টলেনি মাহি। সে নিজের সিদ্ধান্তে অচল। যেভাবেই হোক আজ এখান থেকে সে বেরুবেই, এতে সে মরলে মরবে। প্যালেসের সদর দরজা দিয়ে বেরিয়েছে দুজন। বাইরের আবহাওয়া গা হিম ধরিয়ে দিচ্ছে যেন। মিলা রীতিমতো কাঁপছে কেমন, বারবার দুহাত ঘষে যাচ্ছে একে অপরের সাথে। তার পিছু পিছু হাঁটছে মাহি, শু গুটিয়ে এদিক ওদিক তাকাচ্ছে বারংবার। রাত প্রায় 10টা ছুঁই ছুঁই। এতক্ষণে তো ট্রাক চলে আসার কথা, তবে আশেপাশে কোথাও ট্রাকের উপস্থিতিই দেখা যাচ্ছে না যে। মাহি কিছুক্ষণ চুপ থেকে এগিয়ে এলো মিলার পানে, শুকনো ফাঁকা ঠোক গিলে আওড়ালো। মিলা। মুনলাইট। মিলার ছোট্ট উত্তরে এক মুহূর্তে মৌন রইল মাহি, পরক্ষণেই কথায় কথায় জিজ্ঞেস করলো। প্যালেসে মাসকাবাড়ি বাজার কি চলে এসেছে? মিলা তেমন একটা গুরুত্ব দিল না এহেন বাক্যে, গুটিসুটি পায়ে এগোতে এগোতে বলে উঠছে। এসেছে তো, বরং এখনো আসছে। আসছে, কিন্তু কোত্থেকে? কোত্থেকে আবার? তখন বললাম না, ট্রাক দিয়ে বাজার আসবে। কিন্তু এখানে তো ট্রাক নেই। থামলো মিলা, রয়েছে ঘাড় বাঁকিয়ে তাকায় মাহির পানে, কপালে গোটা কতক ভাঁজ টেনে সন্দিহান গলায় জিজ্ঞেস করে উঠছে। কি ব্যাপার মুনলাইট, হঠাৎ ট্রাকের কথা এত জিজ্ঞেস করছো যে? মাহি ভরকায়, আমতা আমতা করে নিজের ঘাড়ে হাত বোলায় বার কয়েক। এরই মধ্যে ফট করে হেসে ওঠে মিলা, হাসতে হাসতে এগিয়ে এসে চট করে বাহু টেনে ধরে মাহির, দুষ্টু কণ্ঠে বলে উঠছে। রাগ করলে মুনলাইট? সরি, আই ওয়াজ জাস্ট জোকিং। অ্যাকচুয়ালি প্যালেসের ত্রিসীমানায় ট্রাক আসা নিষেধ। ওই যে প্যালেসের বাদিকটা দেখছো না? বলতে বলতে আঙুল ওচায় মিলা, তাক করে প্যালেসের ঠিক বাঁ দিকে। মাহিও তৎক্ষণাৎ সেদিকে দৃষ্টি ফেলল। মিলা আবারও বলতে লাগলো। ওই দিকটায় ঘন জঙ্গল, মূলত জঙ্গলের ওই রাস্তা দিয়ে বাজার সদাই যা আসার চলে আসে প্যালেসে। জঙ্গলের শেষ প্রান্তে দুর্গম রাস্তা, সেই দিকে দাঁড় করিয়ে রাখা হয় ট্রাকগুলো, আর প্যালেসের গার্ডস গিয়ে একে একে নিয়ে আসে সবকিছু। বলে ফের হাঁটা ধরে মিলা। মাহি পাশাপাশি পা বাড়িয়ে সন্দিগ্ধ গলায় আওড়ায়। প্যালেসের এত কাছে বেরোনোর রাস্তা থাকা সত্ত্বেও তোমরা কেউ পালাওনি কেন এখান থেকে? হুট করে হো করে হেসে ওঠে মিলা, পা দুটো থামিয়ে পেট ধরেছে যুবতীর। ভাব এমন সে বুঝি কত বড় একখানা জোকস শুনে ফেলেছে। এদিকে মাহি কেমন সুগুটিয়ে তাকিয়ে আছে তার পানে। মিলার অমন বাঁধ ভাঙা হাসির কারণ কি? সপ্তদশী আদৌ বুঝলো? মিলা তখন হাসছে, মাহির অবোধ মুখপানে তাকিয়ে কোনো মতে নিজের উপচে পড়া হাসিগুলোকে থামিয়ে বলে উঠছে। সরি, আসলে তুমি যা বললে তাতে না হেসে থাকতে পারলাম না। শোনো মুনলাইট, এই জঙ্গলটা বাইরে থেকে দেখতে যতটা শান্ত, ভেতর থেকে ঠিক ততটাই ভয়ানক। এটা কোনো সাধারণ জঙ্গল নয়, এটা এক কথায় একটা ভুলভুলাইয়া। এর থেকে বেরোনোর রাস্তা গোটা কয়েকজনের জানা আছে মাত্র। বাদবাকির অনেকে তোমার মতো ধারণা নিয়ে পালাতে চেষ্টা করেছিল, বাট জঙ্গলে পথ হারিয়ে বেচারাগুলো হিংস্র পশুদের খাবার হয়েছে। দ্যাটস ওয়াই এত কাছে বেরোনোর রাস্তা থাকা সত্ত্বেও প্রাণের মায়ে কেউ আর রিস্ক নিতে চায়নি। ডু ইউ গেট দ্যাট মুনলাইট? থমথমে মুখোপে দাঁড়িয়ে আছে মাহি, প্রত্যুত্তরে প্রতিক্রিয়া জানানোর কথা বেমালুম ভুলে গিয়েছে সপ্তদশী। মিলা সামান্য হেসে পা বাড়ায় সামনে কয়েক কদম হাঁটতে, পেছন থেকে হুচ করে ভেসে আসে মাহির আর্তনাদ। মিলা থমকায়, তড়িৎ ঘাড় বাঁকিয়ে পেছনে তাকায়, দেখে মাহি কেমন পেট চেপে ধরে আর্তনাদ করছে। মিলা বিনা বাক্যে ব্যয় ছুটে এলো মাহির নিকট, বাঁকা হয়ে আর্তনাদ করতে থাকা মাহির পিছে হাত বুলিয়ে বিচলিত কণ্ঠে বলল। কি হয়েছে মুনলাইট? কোথায় কষ্ট হচ্ছে তোমার? আমায় বলো প্লিজ। মাহি চোখ মুখ কুচকে রেখেছে, ব্যথায় রয়ে শুয়ে পড়ে। জানি না মিলা, হঠাৎ করে পেটটা কেমন মোচড়াচ্ছে, আমি দাঁড়াতে পারছি না মিলা, কষ্ট হচ্ছে খুব আমার। আমায় একটু পানি দাও না প্লিজ।
মিলার বিচক্ষণ মস্তিষ্ক এখন অচল হয়েছে মেয়েটার কান্না দেখে। সে তৎক্ষণাৎ মায়ের পিঠে হাত বুলিয়ে আশ্বাস দিয়ে বলে উঠছে, একটু ধৈর্য ধরো মুনলাইট, আমি এই যাব আর আসবো। বলে ছুট লাগায় মিলা। উদ্ভ্রান্তের ন্যায় দৌড়তে দৌড়তে চলে যায় প্যালেসের দিকে। এদিকে মিলা চক্ষু আড়াল হতেই হুট করে কান্না থামায় মাহি। তখনই দাঁড়ায়, শিরদাঁড়া সোজা করে। তার হুটহাট পরিবর্তনে স্পষ্টই হলো সে এতক্ষণ নাটক করেছে। মিলা যখন পুরোপুরি নজরে আড়াল হলো, ঠিক তখনই মাহি ছুট লাগালো ভিন্ন পথে। মাথার উপর শালটা ভালো মতো মুড়িয়ে নিয়ে সপ্তদর্শী এগোয় প্যালেসের বাঁ দিকে। এই দিকটা আজও বরাবরের মতো অন্ধকার নিমজ্জিত। জঙ্গলের পশুরা সামান্য আলো পেলেও এদিকটায় চলে আসে বিধায় হয়তো এহেন পদ্ধতি ব্যবহার করা হয়েছে। মাহি সুযোগটুকু বেশ কাজেই লাগিয়েছে। অপরাধী আসামির ন্যায় গা গুটিয়ে হেঁটে যাচ্ছে জঙ্গলের দিকে। তবে বিপত্তি ঘটলো অচিরেই। বিদঘুটে অন্ধকার নিমজ্জিত জঙ্গলটার সম্মুখে এসে দাঁতে গা কাটা দিয়ে উঠছে মাহের। অদূরে নেকড়েদের বা বাঘেদের চিৎকার ধ্বনি স্পষ্ট কানে বাজছে। ভয়ার্ত চোখ গিল মাহি, রয়েছে ঘাড় বাঁকাচ্ছে এইদিক ওইদিক। হাতের টর্চ লাইটের সুইচটা আলগোছে চাপতে যাবে, অমনি একজোড়া শক্তপোক্ত হাত এসে আস্তে পৃষ্ঠে বেঁধে ফেলল তাকে। মাহি ফরকায়, চিৎকার করতে যাবে, ঠিক তক্ষুনি তার মুখ চেপে ধরে অজ্ঞাত বলিষ্ঠ ব্যক্তি। অন্য হাতে চেপে রেখেছে মাহির টর্চ লাইট ধরে রাখা হাতটা। মাহি ছটফট করছে। এক হাতে মুখের উপর থেকে অজ্ঞাত বলিষ্ঠ দেহী মানুষটার হাতখানা সরানোর বৃথা চেষ্টা চালানো সপ্তদর্শী। গুঙিয়ে যাচ্ছে কেমন। অজ্ঞতা মাহির কানের কাছে মুখ নামিয়ে আনে অজ্ঞাত আগন্তুক। ফিসফিসিয়ে ভারী কঞ্চে আওড়ায়, Don't shout. I can help you. Get out of here.